রাত বেড়েছে, চারিদিকটা আধারের চাদরে মুড়ে নিস্তব্ধ হয়ে পড়েছে। হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। তবে আজ রাতটাতেও ঘুম নেই তুর্য এবং পৃথা নামক দুই নয়নের আখিদয়ে। পৃথা আজ শাড়ি পরেছে, নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে। যদিও আজকের রাতটা নিয়ে পরিকল্পনা ছিল অনেক, তবে তার কিছুই তুর্যের জন্য পূর্ণতা দিতে পারেনি। পৃথা খুব করে ভেবে রেখেছিল ওই নাটক, সিনেমা কিংবা গল্পের ন্যায় আজ পুরো কক্ষটাকে সে মোমের আলোয় সাজাবে, সাথে নিজেও শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে তুর্যের নিকট ধরা দেবে। তুর্যকে চমকে দিয়ে সে লাজুক ভঙ্গিতে বলবে, ভালোবাসি প্রিয়। কিন্তু তার কিছুই হলো না আজ। কি হতো গতকালকের মাত্র একটা রজনী নিজেকে নিয়ন্ত্রণ করলে? কত রজনীই তো নিয়ন্ত্রণে কাটালো, তা না নিজেও নিয়ন্ত্রণ হারালো আর তাকেও উস্কে দিল। সকাল সকাল উঠে আবার পরিবারে লাগিয়ে দিল আরুষ আর ইরার বিয়ের কথাটা। সব মিলিয়ে এক হযবরল অবস্থা। এর মধ্যে আবার নিজের কক্ষে বিবাহ বার্ষিকীর আয়োজন করবে কখন? তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তার সকল পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার জন্য যদিও লোকটার উপরে রাগ লাগছে ভীষণ, তবুও আজ নিশ্চুপ রয়েছে। আজ এমন একটা দিনে আর কোনো রাগ, অভিমান, খারাপ লাগা নিয়ে থাকতে চায় না পৃথা। পেছনের সকল খারাপকে ভুলে সে নতুনভাবে জীবনটা শুরু করতে চায় তুর্যের সাথে। পৃথা নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে আয়নায় দেখে নিল আরেকটি বার। অতঃপর দরজার নিকটে গিয়ে খুলে দিল দরজাটা। মৃদু কণ্ঠে বলল, ভেতরে আসুন। তুর্য কক্ষের বাইরে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। মূলত পৃথাই তাকে বের করে দিয়েছিল, শক্ত কণ্ঠে বলে দিয়েছিল, আমার সব প্ল্যানিংয়ে এত জল ঢেলেছেন, এখন অন্তত কিছুটা সময় বাইরে থেকে আমাকে উদ্ধার করুন। তুর্য আর কথা বাড়ায়নি। এমনি কম অন্যায় করেনি সে। সবচেয়ে বড় অন্যায় বিবাহ বার্ষিকীর তারিখ ভুলে যাওয়া। এটা নিয়ে যে পৃথা এখনো কোনো ঝামেলা করেনি, এটাই তো অনেক। তারপর যদি আবার বউয়ের কথাও না শোনে, তবে আজ আর রক্ষে থাকবে না। পৃথার কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চোখ তুলে তাকালো তুর্য। অমনি থমকে গেল বেচারা। হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেল আগের থেকে দ্বিগুণ হারে। সম্মুখে দাঁড়ানো এই কাকে দেখছে তুর্য? এই মুহূর্তে পৃথাকে তার নিকট কোনো পরীর তুলনায় কম লাগছে না। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে। উজ্জ্বল শ্যামবর্ণা শরীরে মেয়েটা একখানা লাল রঙের শাড়ি জড়িয়েছে আজ। এই শাড়িটা তারই কেনা। প্রথম দিন মেয়েটা এই বাড়িতে আসার পর যে জামা কাপড় পরিপূর্ণ লাগেজটা পৃথাকে সে দিয়েছিল, তার মধ্যেই ছিল। আখিদ্বয়ে মোটা করে কাজল লেপেছে পৃথা। ওষ্ঠদ্বয়ে আবার হালকা গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে। মেয়েটার ওই উষ্ণ ওষ্ঠজোড়া তুর্যের নিকট যেন আরো উষ্ণ হয়ে উঠেছে এই সময়। ইচ্ছে করছে এখনই ওই ওষ্ঠের ওপর হামলে পড়ে নিজের আয়ত্তে নিয়ে নিতে। তুর্য মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল কক্ষের ভিতরে পৃথার পানে। দরজাটা লাগিয়ে দু হাত বাড়িয়ে দিল মেয়েটাকে একটু জড়িয়ে ধরতে। পৃথা সরে গেল সাথে সাথে। কপট রাগ দেখিয়ে বলল, এখন না। তুর্য আশাহত হলো, অসহায় কণ্ঠে বলল, তাহলে কখন? পৃথা উত্তর দিল না কোনো। তুর্যের পানে এক পলক তাকিয়ে এগিয়ে গেল কক্ষে স্থান পাওয়া টেবিলের পানে। একটা বাক্স থেকে ছোট একটা কেক বের করে রাখলো টেবিলে। অতঃপর একটা মোমবাতি জ্বালিয়ে তাকালো আবার তুর্যের পানে। মৃদু হেসে বলল, শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্বামী। আমরা একে অপরের না হয়ে 8টা বছর কাটিয়ে দিলাম। পৃথার কথা শেষ হতে না হতেই তুর্য ফট করে বলল, 8 বছরের থেকে একটা রাত কম হবে, কারণ আমরা গত রাতে এক হয়ে গেছি। পৃথার মেজাজ বিগড়াল। কথাটা বলার সময় কি সুন্দর একটা অনুভূতি ছিল পৃথার ভিতরে, অথচ এই পুরুষ মাত্র একটা বাক্যবাণ দিয়েই সেই অনুভূতি ধূলিসাৎ করে ছাড়ল। এর কি সভ্যতা মুখটা চলতেই হবে? 5 মিনিটের জন্য কি এর মুখ বন্ধ রাখা যায় না? পৃথা দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, ওই 8টা বছরই হবে। কাল রাত 12টার পরে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তুর্য ওষ্ঠ প্রসারিত করে হাসল, দুষ্টুমির স্বরে বলল, বাহ, ভালো হিসেব রেখেছো দেখছি।
তার কি কি হিসেব রেখেছ? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, থমথমে কণ্ঠে বলল, অনেক কিছুরই হিসেব রেখেছি। আগে কেকটা কাটি, তারপর বলছি। এদিকে আসুন। তুর্য এগিয়ে গেল টেবিলের নিকট, তবে সে পৃথার পাশে না দাঁড়িয়ে দাঁড়ালো পেছনে। আলতোভাবে মেয়েটাকে পেছন থেকে জড়িয়ে নিল নিজের সাথে। পৃথার এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে টেবিলের ওপরে রাখা প্লাস্টিকের ছুরিটা তুলে নিয়ে নিল হাতে। কেকের ওপরে আস্তে ধীরে সে ছুরিটা চালাতে চালাতে মেয়েটার কানে কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বউ। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। কেক কাটার ছুরিটা ছেড়ে দিয়ে এক টুকরো কেক হাতে তুলে নিল সে। তুর্যের মুখের সম্মুখে ধরে বলল, ভালোবাসি প্রিয়। তুর্য পরম তৃপ্তি নিয়ে কেকের টুকরোটা মুখে পুরে নিল। নিজেও এক টুকরো কেক তুলে ধরল পৃথার মুখের সম্মুখে। পৃথা হা করল কেক খাওয়ার জন্য, কিন্তু তুর্য কেকের টুকরোটা পৃথার মুখে না দিয়ে লাগিয়ে দিল গালে। হকচকে উঠল পৃথা, বসে উঠে তাকালো তুর্যের পানে, কপট রাগ দেখিয়ে বলল, এটা কি করলেন আপনি? তুর্য ঘোর লাগা দৃষ্টিতে তাকালো পৃথার পানে, একটু ঝুঁকে পৃথার গালের সাথে নিজের গাল লাগিয়ে দিল। কেকের তৈলাক্ত ক্রিমের অবস্থান নিজের গালে নিয়ে নেশালো কণ্ঠে বলল, ভালোবেসেছি। পৃথা শিউরে উঠল, কেঁপে উঠল তার বক্ষস্থল। হাত বাড়িয়ে মিটা খামচে ধরল স্বামীর বাহু। তুর্য টুপ করে একখানা চুমু খেলো পৃথার গালে, অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার জন্য একটা জিনিস আছে। পৃথা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল। কি? তুর্য উত্তর দিল না পৃথার কথার। পা বাড়িয়ে সে এগিয়ে গেল আলমারির নিকট। আলমারির ওপর থেকে একটা গোলাপি রঙা লাগেজ নামিয়ে রাখলো পৃথার সম্মুখে। শান্ত কণ্ঠে বলল, এটা তোমার। আমি যখন দেশে ফিরছিলাম তখন এনেছিলাম। পৃথা কৌতূহল অনুভব করলো, উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি আছে এতে? তুমি খুলে দেখো। পৃথা দেরি করল না, বেশ উৎসুক হয়ে খুলল লাগেজটা। সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুলসহ আরো অসংখ্য মেয়েলি সামগ্রী। পৃথার চোখজোড়া চকচক করে উঠল, উৎফুল্ল কণ্ঠে বলল, এসব আমার? তুর্য মুখ বাঁকালো, ঠোঁট কামড়ে বলল, না, আমার মুরগির বাচ্চার মতো বউয়ের। পৃথা ভেঙচি কাটলো, চটপট করে চকলেটগুলো খুলে খেতেও শুরু করে দিল। অনেকদিন আগে চকলেটগুলো আনলেও যেহেতু খোলা হয়নি তাই ভালোই ছিল সেগুলো। স্ত্রীর বাচ্চাদের না এমন কর্মকাণ্ড দেখে হাসলো তুর্য। একটু এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে, ওষ্ঠে সূক্ষ্ম হাসি রেখা ফুটিয়ে বলল, একা একাই খাবে? আমাকে একটু দিবে না? পৃথা চট করে একটা চকলেট এগিয়ে দিল তুর্যের পানে, স্বাভাবিক কণ্ঠে বলল, নিন। আমার এই চকলেটে হবে না, অন্য চকলেট লাগবে। তুর্যের ঘোর লাগা কণ্ঠস্বর। পৃথা থমকালো, 2 সেকেন্ড লাগলো তার কথাটা মস্তিষ্কে ধারণ করতে। তুর্যের কথার মানে বুঝতে পেরে লাজে রাঙা হলো মেয়েটা। সরে যেতে চাইলো তুর্যের পাশ থেকে, কিন্তু তুর্য তাকে যেতে দিল না। কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে, হাত বাড়িয়ে আলতোভাবে ধরল স্ত্রীর থুতনি। বল প্রয়োগে মুখটা একটু তুলে বলল, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে বউ। পৃথা লজ্জা পেরো আলো, নিজের চোখজোড়া নামিয়ে নিল সাথে সাথে। তুর্য একটু একটু এগিয়ে গেল মেয়েটার ওষ্ঠের পানে, খুব যতনে ওষ্ঠজোড়া আঁকড়ে নিল নিজের ওষ্ঠের ভাঁজে। পৃথা নিজের আখিদায় বন্ধ করে নিল পরম আবেশে, আগে পিছে আর না ভেবে মত্ত হলো স্বামীর ভালোবাসায়। সময় প্রবাহমান, এরই মধ্যে কেটে গেল বেশ কয়েকটা দিন। আজ আরুষ এবং ইরার আকদের তারিখ। সেই দিন পরিবারে আরুষ এবং ইরার বিয়ের কথাটা তুলে দেওয়ার পরে পরিবারের সকলে বিষয়টি নিয়ে ভেবেছে বেশ। আরুষ ছেলে ভালো, এমন ছেলেকে মেনে দিবে না খুব কম লোকই আছে।
ইরার কাছেও বিয়ের ব্যাপারে মতামত জানতে চাইলে সে হ্যাঁ বলে দিয়েছে এক বাক্যে। যেখানে মেয়ে নিজেই রাজি, সেখানে আর কোনো ঝামেলা করে লাভ কি? তবুও বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল এখন বিয়ের কথা পাকাপাকি করে রাখবে, পরে ইরার এইচএসসি পরীক্ষা শেষ হলে বিয়ে দেবে। কিন্তু বাদ সাধল তুর্য। সে বেশ মরিয়া হয়ে উঠেছে আরুষ এবং ইরার বিয়ের জন্য। তার মাতামাতি দেখে মনে হয় এ যেন আরুষের বিয়ে নয়, তার নিজের বিয়ে। তুর্যের এক কথা, তুলে নেওয়া পরে হোক, কিন্তু আকরটা এখনই হয়ে যাক। বাড়ির লোকও শেষ পর্যন্ত তার জোড়াজুড়িতে মেনে নিয়েছে বিষয়টা। সেই অনুপাতেই আজ আরুষ এবং ইরার বিয়ের দিন ধার্য করা হয়েছে। সন্ধ্যার সময়টা অতিবাহিত হয়ে কেবলই রাতের পানে পা বাড়িয়েছে। আরুষ বেশ পরিপাটি হয়ে সেজেগুজে নিজের বাড়ির লোকেদের নিয়ে চলে এসেছে তুর্যদের বাড়িতে। আজ তার বিয়ে, তাও প্রিয় নারীর সাথে। তাদের প্রেম হলো না, পাশাপাশি বসে দু চারটা কথা হলো না, অথচ খুব অল্প সময়ের মধ্যেই নিজের করে নিতে পারছে প্রিয়সীকে। ভাবতেই প্রশান্তিতে ভরে যাচ্ছে আরুষের হৃদয়। এই প্রথম ছেলেটার মনে হচ্ছে তুর্য ভীষণ ভালো, তার থেকে উত্তম পুরুষ আর এই পৃথিবীতে নেই। আরুষদের আসার পরপরই তাদের বসিয়ে দেওয়া হয়েছে বসার কক্ষে। কাজী সাহেবও চলে এসেছে ইতিমধ্যে। এখন শুধু আসার বাকি ইরার, তাও পৃথা নিয়ে আসছে। খানিক বাদে ইরাকে নিয়ে পৃথা প্রবেশ করলো বসার কক্ষে। ইরার ফর্সা শরীরে আজ গোলাপি রাঙা শাড়ি রঙের একখানা শাড়ি জড়ানো হয়েছে। মাথায় ঘোমটা, মুখে সাজগোজের প্রলেপ নেই মোটেই। আরুষ যেন থমকে গেল ওখানেই। হৃদস্পন্দনের গতি বেড়ে গেল তার। আজ কোন ইরাকে সে দেখছে? শাড়িতে কোনো নারীকে এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না বেচারার। আরুষের চিন্তা ভাবনার মধ্যেই পৃথা ইরাকে বসালো আরুষের পাশে। অতঃপর নিজেও ইরার পাশে বসবে ঠিক তখনই চোখ গেল তার অপর পাশে তুর্যের পানে। আর ঠিক এই সুযোগটাই নিল তুর্য। সে যেন এতক্ষণ অপেক্ষায় বসেছিল একটাবার পৃথার তাকানোর জন্য। বেচারি তাকানোর সাথে সাথেই সকলের অগোচরে তুর্য একখানা উড়ন্ত চুমু ছুঁড়ে দিল বউয়ের পানে। বুকে হাত দিয়ে ঠোঁট নাড়িয়ে বুঝালো, চলো আরেকবার বিয়ে করে ফেলি, আর তারপর আরেকবার বাসর। পৃথা চোখ গরম করে তাকালো তুর্যের পানে। লোকটা ইদানিং নির্লজ্জ হয়ে যাচ্ছে ভীষণ। স্থান, কাল, পাত্র সব বিবেচনা হারিয়েছে। পৃথাকে চোখ গরম করে তাকাতে দেখেও থামল না তুর্য। একের পর এক নির্লজ্জ ধাঁচের ইশারা করিয়ে যাচ্ছে। পৃথা তুর্যের পানে খেয়াল করতে করতেই হঠাৎ ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর। কাজী সাহেব বেশ নম্র কণ্ঠে ইরাকে বললেন, বলুন মা কবুল। ইরা হাঁসফাঁস করে উঠল, খামচে ধরল পৃথার এক হাত। কেমন অদ্ভুত এক অনুভূতিতে ছেয়ে গেছে মেয়েটার মন প্রাণ। আরুষকে যেই দিন এই বাড়িতে প্রথম দেখেছিল ইরা, সেই দিনই ছেলেটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছিল তার হৃদয়ে। তারপর আস্তে আস্তে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো। অনেকবার আরুষকে নিজের মনের কথা জানাতে গিয়েও ভয়ে পিছিয়ে এসেছে ইরা। আরুষ নিতান্ত ভদ্র এবং সভ্য ধাঁচের। সে যদি না মেনে নেয় ওকে, ভালো না বাসে, তখন কি হবে? প্রিয় মানুষটার কণ্ঠে ভালোবাসি না এই বাক্যটা শোনার মতো শক্তি ছিল না ইরার। তাই সে আরুষকে ভালোবাসলেও তা প্রকাশে ছিল ভীত। অথচ আজ দেখো, সুন্দর এক ভাগ্যের চাওয়ায় নিজ প্রিয় পুরুষটার পাশেই বসে রয়েছে বউয়ের সাজে। আর খুব অল্প সময়ের মধ্যে হয়তো সে হয়েও যাবে আরুষের, শুধুমাত্র আরুষের। ইরার আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যেই আবারও ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর। কাজী সাহেব নম্র কণ্ঠে আবারও বললেন, বলুন মা কবুল। ইরা এবার আর নিজের ভাবনা চিন্তায় সময় ব্যয় করল না, থেমে থেমে উচ্চারণ করল, কবুল কবুল কবুল। সাথে সাথেই চারিদিকে সমস্বরে প্রতিধ্বনি হলো। আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব আরুষকে কবুল বলতে বললে সে সময় নিল একটু। সে তো আর তুর্যের ন্যায় নির্লজ্জ নয়, তাই চারিদিকে একবার দৃষ্টি ঘুরিয়ে থেমে থেমে বলল, কবুল কবুল কবুল।
ঝামেলাবিহীন সুন্দর সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন হলো আরুষ এবং ইরার। বিয়ে সম্পন্ন হওয়ার পরে তুর্যদের বাড়িতে ছোটখাটো একটা খাবার আয়োজনও করা হয়েছিল সকলের জন্য। আরুষদের বাড়ির সকলে খাওয়া দাওয়া শেষ করে এসে বসলো বসার কফির সোফায়। এবার তাদের যাওয়ার পালা। এক এক করে সোফা থেকে সকলে উঠে চলে গেল। আরুষ উঠছে না, ঠায় বসে রয়েছে ছেলেটা। তুর্য ভ্রুকুচকে তাকালো আরুষের পানে, চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, তুই উঠছিস না কেন? এখনো এখানে বসে আছিস কোন দুঃখে? আরুষ ঠিক কী উত্তর দিবে ভেবে পেল না। আজ তার আপদ হয়েছে, অন্তত একটু সময়ের জন্য হলেও তো ইরার সাথে দেখা করতে দিবে তাকে। বিয়ের আগে মেয়েটার সাথে তেমন কথা হয়নি আরুষের, এখন বিয়ে হয়েছে, তাই এইটুকু সুযোগ তো অন্তত তাকে দেওয়া উচিত। তাছাড়া তাহমিনা বেগমও বলেছেন আরুষকে আজ থেকে যেতে। হয়তো একটু সময় নয়, আজ পুরো রাতটাই ইরাকে কাছে পাবে সে আশাতেই সোফায় বসেছিল বিচারা। কিন্তু এই তুর্য নামক প্রাণীর সম্মুখে নিজের মনের আশার কথাটা সে বলবে কি করে? আরুষ আমতা আমতা শুরু করলো। কিছু একটা বলার জন্য মুখ খোলার আগেই তাহমিনা বেগম এসে উপস্থিত হলেন ওই স্থানে। তুর্যের মুখপানে তাকিয়ে বললেন, ওয়াজ থাকবে আমাদের বাড়িতে। বিয়ে যেহেতু হয়েছে, দুজন দুজনের সাথে একটু কথা বলার জন্য হলেও সময় দেওয়া প্রয়োজন। আরুষ খুশিতে গদগদ হলো। যাক, এবার অন্তত নিজের প্রিয়সীর নিকটে যাওয়ার সুযোগ পাবে সে। তবে আরুষের এই খুশি বোধহয় সহ্য হলো না একজনের। কপাল কুঁচকে তুর্য বলল, এসব কি ধরনের কথা মা? আকদের তারিখ আমি ঠিক করেছি, তাহলে তোমাদের যে কোনো সিদ্ধান্ত আমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল না? মানে? তাহমিনা বেগমের প্রশ্নে কুটিল হাসল তুর্য। মাকে বোঝানোর উদ্দেশ্যে বলল, এরা সামনে পরীক্ষা মা। বিয়েটা হয়েছে বলেই যদি ওদের একসাথে থাকতে দাও, একসাথে সময় কাটাতে দাও, তাহলে এর প্রভাব এরা আর মনে পড়বে। মেয়েটার বয়স কম, স্বামীর সান্নিধ্যে গেলে ওর মনোযোগ সম্পূর্ণরূপে স্বামী সংসারের দিকে যাবে, পড়াশোনায় কিন্তু আর মন বসবে না ওর। থামলো তুর্য, আবার বলল, বিয়ে যখন হয়ে গেছে, সারা জীবন পড়ে আছে ওদের একসাথে থাকার জন্য। অথচ পরীক্ষায় যদি একবার ফেল করে, তাহলে আমাদের যে সম্মানটা হারাবে তা কিন্তু আর ফিরে আসবে না মা। তাহমিনা বেগম মনোযোগ দিয়ে শুনলেন ছেলের কথা। ছেলে তার ভুল বলেনি একটা কথাও। ইরার কিশোরী হৃদয়, এই বয়সটা তারাও অতিবাহিত করে এসেছে। এ বয়সে মেয়েদের বিবেকের তুলনায় আবেগ কাজ করে বেশি। প্রিয় পুরুষ, স্বামী, সংসার এসব সম্পর্কে নতুন নতুন অনুভূতির জন্ম দেয় হৃদয়। এই হিসেবে এখন আরুষ আর ইরাকে একসাথে থাকতে না দেওয়াই শ্রেয়। তাহলে এর প্রভাব ইরার পড়াশোনার উপরে পড়বে। কিন্তু আরুষকে বা সে কিভাবে বাড়িতে যেতে বলবে? নতুন জামাই তাকে একবার থাকতে বলে পর মুহূর্তে বাড়িতে যেতে বলতে পারে নাকি? বিষয়টা খারাপ দেখায়। তাহমিনা বেগম আমতা আমতা করে বললেন, ইতস্থিত করে বললেন, কিন্তু মায়ের এইটুকু কথাতেই বাকিটা বুঝিয়ে নিল তুর্য। আরুষকে টেনে টুনে সোফা থেকে তুলে দাঁড় করালো, কাঁধে হাত রাখলো বেচারার। মায়ের পানে তাকিয়ে বলল, তুমি একদম চিন্তা করো না মা, ও আমার সহকারী কম, বন্ধু বেশি। ওকে আমি একটা কথা বললে ও জীবন দিয়ে হলেও তা রাখবে। কণ্ঠে তোলা কথার পরিসমাপ্তি ঘটিয়েই আরুষকে টেনে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যেতে উদ্যত হলো তুর্য। আর আরুষ বেচারার মাথা বোধহয় ঘুরছে এই মুহূর্তে। এই কোন তুর্যকে দেখছে সে? একটু আগে যেই লোক আরুষের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে ধরা দিল, এখন সে সবচেয়ে বড় শত্রুর ভূমিকা পালন করছে। এই ছিল এই লোকের পেটে পেটে। এর জন্যই বোধহয় এত তাড়াহুড়ো করে তুর্য তাদের বিয়েটা দিয়েছিল। অথচ আরুষ ভেবেছিল তুর্য ভালো হয়ে গেছে। এই পৃথিবীতে তুর্য ব্যতীত উত্তম পুরুষ আর কেউ নেই। আরুষের হৃদয় কেঁদে উঠল, তীব্র ব্যথা নিয়ে গেয়ে উঠল, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে।
আরুষের উথাল পাতাল চিন্তার ভাবনার মধ্যেই বাড়ির বাহিরে বেরিয়ে এলো তারা। তুর্য আরুষের কাঁধ থেকে হাত সরিয়ে ভদ্র বাচ্চাদের ন্যায় বলল, রাত অনেক হয়েছে, এখন বাড়ি চলে যা। নিজের একলা বিছানায় হাত পা ছড়িয়ে জব্বর একটা ঘুম দে। আরুষের বুক ফেটে চৌচির অবস্থা। বিয়ের পরেও একলা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমানোর উপদেশ দিল এই পুরুষ। এই হৃদয় কি একটু দয়ামায়া বলতে কিছু নেই? কেন করলো এই লোক এমন? আরুষের হৃদয়ে ভয়ের তুলনায় বহিনা হাহাকারের পরিমাণ বাড়ল। কণ্ঠে সাহস এতে সে বলল, আমার সাথে এটা কেন করলেন স্যার? দুর্য ভ্রুকুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কি করেছি আমি? এই যে আমাকে বিয়ে করতে না করতেই বউ ছাড়া করলেন। আরুষের অসহায় কণ্ঠস্বর। তুর্যের চোখ মুখে গম্ভীর ভাব ফুটে উঠল, সাথে সাথে থমথমে কণ্ঠে সে বলল, সি সি আরস, তোকে দেখে আমার লজ্জা হচ্ছে। আমার মতো একজন নম্র ভদ্র লাজুক পুরুষের সাথে থেকে তুই এতটা নির্লজ্জ কবে থেকে হলি? বিয়ে করতে না করতে এই বইয়ের কাছে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছিস। হতবম্ব হলো আরুষ। সে নির্লজ্জ আর তুর্য লাজুক? এ কেমন ভয়ঙ্কর কথা! এই কথা শোনার আগে তার কান বন্ধ কেন হয়ে গেল না? আরুষ হতবাক কণ্ঠে বলল, আমি নির্লজ্জ? তুর্য কপাল টান টান করে তাকালো, বেশ গৌরবের সাথে বলল, তা নয় তো কি, আমাকে দেখে কিছু শিখ। বিয়ে করেও টানা 8 বছর ব্যাচেলর জীবন কাটিয়েছি। আমার মতো ধৈর্যশীল সুশীল ভদ্র লাজুক পুরুষ তুই এই দেশে কেন পৃথিবীতেও পাবি না। আমাকে তো নোবেল দেওয়া উচিত। শুধুমাত্র সিক্রেট মিশনে থেকে নিজের সবকিছু লুকিয়ে রেখেছি বলে এখন নোবেলটা পাচ্ছি না। কথাটা বলেই থামল তুর্য, বিড়বিড়িয়ে বলল, ভাগ্যিস রাত 12টার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, নয়তো মাত্র অল্প বয়সের জন্য এই 8 বছরের রেকর্ডটা মিস হয়ে যেত। আরুষ তুর্যের বিড়বিড়িয়ে বলা কথাগুলো শুনল না, তবে আগের বলা কথা ঠিক শুনেছে। আরুষ জানে ওই 8 বছরের কথা মিথ্যা নয়, তাই আর সে কথা বাড়ালো না। কিন্তু একটা খটকা থেকেই যায়। তুর্য এমনি যেমনি হোক কারণ ছাড়া কিছু করে না। আরুষকে যে তুর্য ইরার কাছ থেকে নিজের পূর্ব পরিকল্পনা মাফিক সরিয়েছে তা সে ঠিক বুঝতে পেরেছে। এত বড় অফিসার হয়েও এইটুকু যদি সে বুঝতে না পারে তবে সে কেমন অফিসার? আরুষ সরু দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, সন্দিহান কণ্ঠে শুধালো, সত্যি করে বলুন তো স্যার, আমার বাসর ঘরে আপনি আঘাতটা কেন আনলেন? তুর্য হাসলো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? রাজশাহীতে বইয়ের হাত কেটে যাওয়ায় তার সেবা যত্ন করে একটু কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই এসে বাগড়া দিয়েছিলি। আর তারপর আমার মাথায় বাড়ি। একটা কথাও বলিনি আমি, প্রতিটি কথা মনে রেখেছি। এখন নিজের বোনের সাথে বিয়ে দিয়ে পাই টু পাই হিসাব নিব সব কিছু। প্রস্তুত থাক। কথাটা বলেই তুর্য চলে গেল ঘরের ভিতরে। হতভম্ব হয়ে ও স্থানে দাঁড়িয়ে রইল আরুষ। তুর্যের বউয়ের সাথে কাটানো মুহূর্তে একটু ব্যাগরা দেওয়া আর ভুলবশত মাথায় একটা আঘাতের জন্য এত বড় একটা শাস্তি দিল আরুষকে। সোজা একদম তার বাসর ঘরে আঘাত করে দিল। এই তুর্যের বোনকে বিয়ে করে আর কি কি তার কপালে আছে সৃষ্টিকর্তাই জানেন। আরুষের বুক ভারী হলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, একটা ভুল সারা জীবনের কান্না। পুরো বাড়িতে উৎসব লেগেছে, চারিদিকে হই হই রই রই অবস্থা। ইরার আর আরুষের বিয়ের দিনক্ষণ এগিয়ে এসেছে যে সময়ের প্রবাহমান গতিতে এর মধ্যে অতিবাহিত হয়েছে বেশ কয়েকটি মাস। পৃথা এবং ইরার এইচএসসি শেষ হয়েছে, রেজাল্টও চলে এসেছে ইতিমধ্যে। মোটামুটি ভালো রেজাল্ট করেছে দুজনেই। আর এইদিকে আরুষ ও তার পরিবারকে দিয়ে ইরাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার চাপ দিচ্ছে, তাই আর দেরি করতে চাইল না কেউ। এমনি এই পরীক্ষা করে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সামনের সপ্তাহে আরুষ এবং ইরার আনুষ্ঠানিক দিন ধার্য করা হয়েছে, আর তার আগের দিন গায়ে হলুদ।
সেই অনুপাতে ইতিমধ্যে বাড়িতে অতিথিদের আগমনও শুরু হয়ে গেছে। তুর্য ছিল আজ বাড়িতেই, বসার কক্ষে বসেছিল সবার সাথে। যদিও তার নজর রান্নাঘরে, কারণ সেখানে যে বেচারার এক এবং একমাত্র বউ কোমরে ওড়না বেঁধে রান্নার কাজ সামলাচ্ছে। তুর্যের পৃথার পানে উকি ঝুঁকির মধ্যেই তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল প্রবল ঝনকার তুলে। তুর্য রান্নাঘরের পানে দৃষ্টি রেখেই কল ধরে মোবাইলটা কানে ধরল। মুহূর্তেই চোখ মুখের রং পাল্টে গেল ছেলেটার। শক্ত কণ্ঠে বলল, আসছি আমি।